পাঠ করছি গৌতম সাহার লেখা গল্প রূপ কুরূপ অপরূপ। একটু আগেই ঘর থেকে ছিটকে বেরিয়ে গেছে অভি। বলা ভালো পালিয়ে গেছে। আমার ভীষণ ভয় করছে ওর জন্য। কিন্তু আমার কথা কে শুনবে এখন? সবাই আমাকে আগলিয়ে রেখেছে। মুখে চোখে এমন ভাব যেন কি একটা ঝড় বোধহয় বয়ে গিয়েছে একটু আগে, আর চারদিকে ছড়িয়ে রেখে গেছে ধ্বংসস্তূপের পাহাড়। আর সেই ধ্বংসস্তূপের মাঝে আমার মা, বাবা, আত্মীয় স্বজন কেমন যেন প্রাণহীন এক একটা প্রস্তরখণ্ডের মতো এলোমেলো অবিন্যস্ত পড়ে আছে। মার মুখ দিয়ে মৃদুস্বরে ডুকরে কান্নার আওয়াজ আসছে। আমার খুব খারাপ লাগছে ওদের জন্য, কিন্তু আমি কিছু বলতেও পারছি না। বলার মতো তেমন অবস্থাও নেই যদিও এখন আমার। বারান্দায় একমাত্র মুনিয়া শুধুমাত্র এক নাগাড়ে ট্যাঁটা করে যাচ্ছে। এই অসহ্য নীরবতার মাঝে মুনিয়ার আওয়াজ আর মার কান্নার আওয়াজ পরিবেশকে কেমন যেন শোকাচ্ছন্ন করে তুলেছে। রূপ, ছোটবেলা থেকে সবাই আমার চোখের খুব প্রশংসা করত। বন্ধুরা বলতো আমার চোখের দিকে তাকিয়ে নাকি কারো মনে কোনো পাপ বোধ আসে না। এমনই স্নিগ্ধ ছিল নাকি আমার টানা টানা চোখ দুটি। সবার কাছে প্রায়ই শুনি যে বাড়িতে মেয়ে হলে নাকি কোনো কোনো পরিবারে অনেকের মুখ কালো হয়ে যায়। মার কাছে শুনেছি আমি হবার পর এই বাড়িতে আনন্দের বন্যা বয়ে গিয়েছিল। এই বাড়িতে অনেক ভাইয়ের পরে আমি ছিলাম প্রথম বোন। স্বভাবতই আমার আদরের কোনো সীমা পরিসীমা ছিল না। বাবা শখ করে নাম রেখেছিলেন অরুন্ধতী। পরে বন্ধুরা বলতো, আচ্ছা কাকাবাবু কি করে জানলেন বলতো যে তুই সত্যি সত্যি অরুন্ধতী দেবীর মতন দেখতে হবে? সত্যি কিনা জানি না, তবে এই কথা আমি বন্ধুরা ছাড়া অন্য অনেককে বলতে শুনেছি। বাবা বলতো, তুই আমার আকাশের ভোরের তারা, তাই অরুন্ধতী। অভিকে জিজ্ঞাসা করলে বলতো, সে আমি জানি না। আমি শুধু জানি যে এই মুখ দেখতে আমি 100 মাইল হেঁটে আসতে পারি। লজ্জা পেতাম, আবার ভীষণ ভালোও লাগতো। অভির মুখে এই কথা শুনতে শুনতে মনে হতো যে আমি পাখি হয়ে উড়ে চলেছি নীল আকাশের মাঝে সাদা পেঁজা তুলোর মতো ভেসে চলা মেঘের মধ্য দিয়ে। মুখে বলতাম, ধ্যাৎ তুমি না। অভিকে কবে তুই থেকে তুমি বলা শুরু করেছি আজও মনে করতে পারি আমি। সেই সময়টা যদিও ইংলিশ মিডিয়াম স্কুলের এত রমরমা ছিল না, তবু আমি ছোটবেলা থেকে শহরের নাম করা ইংলিশ মিডিয়াম স্কুলেই পড়েছি। অভি ভর্তি হলো কয়েক বছর পর, যখন ওর বাবা ট্রান্সফার হয়ে কলকাতায় এলেন দিল্লি থেকে। অভির বাবা আমার বাবার বিশেষ বন্ধু ছিলেন। বাবার সুপারিশেই অভিকে আমাদের স্কুলে ভর্তি করালেন ওর বাবা। স্বভাবগতভাবে আমার ঠিক বিপরীত ছিল অভি, তবু ও আমার বন্ধু হয়ে উঠল কী করে তা সত্যিই আশ্চর্য ঘটনা। আমি ছোট থেকে ভীষণ চঞ্চল ডান পিটে। ক্লাসে বরাবর প্লেস পেতাম বলে টিচাররা ভালোবাসতেন খুব, তাই কোনোদিন গার্জেন কল হয়নি। কিন্তু তাই বলে আমার দুষ্টুমির খবর যে ওরা রাখতেন না তাও নয়। প্রশ্রয় দিতেন হয়তো, জানি না। অভি ছিল চুপচাপ একটু ইন্ট্রোভার্ট। সবসময় মুখ গুঁজে হয় বই পড়ছে অথবা জানালার দিকে তাকিয়ে আছে। একটু পরে এই স্কুলে ভর্তি হবার জন্য নাকি ছোট থেকে মায়ের স্নেহ না পাবার জন্য বুঝতে পারতাম না তখন, তবে ও এমনই ছিল। পরে বুঝেছিলাম যে মা না থাকার যন্ত্রণাকে ও ভুলতে পারত না। আমার মাকে যে ও কী ভালোবাসতো তা আমি বোঝাতে পারবো না। যখন অভিরা দিল্লি থেকে কলকাতায় এলো, বাবার কাছ থেকে সব শুনে মা বাবাকে বলল, অরুণ ঠাকুরপোকে বলে দিও ওকে মাঝে মাঝে নিয়ে আসবে আমার কাছে। আহারে, ওইটুকু ছেলে এই ছোট বয়সে মা হারা হবার কষ্ট কেন দিল ভগবান ওকে? মাকে মায়ের মতো ভাবা সেই শুরু। মাও তার অপত্য স্নেহ উজাড় করে দিয়েছিল অভিকে। এই বাড়িরই ছেলে হয়ে উঠেছিল অভি। এমনকি আমাদের এই একান্নবর্তী পরিবারে আমাদের দাদাদেরও ভীষণ প্রিয় পাত্র ছিল ও। সেই প্রথম আমাকে কেউ রিয়েল চ্যালেঞ্জের সামনে ফেলল। ক্লাস 4-এর অ্যানুয়াল রেজাল্টে অভি ফার্স্ট হলো, আমি হলাম সেকেন্ড। সবাই ভাবতে শুরু করলো এইবার বোধহয় অরুন্ধতী আর অভিলাষের মধ্যে রেষারেষি শুরু হবে। হয়নি। আমরা ছিলাম সম্পূর্ণ বিপরীত চরিত্রের, তবুও কিভাবে যেন আমাদের মধ্যে এক অদ্ভুত কেমিস্ট্রি তৈরি হয়ে গেল। অভির সব কথা শুধুমাত্র আমার সাথে। রাগ হলেও আমি, অভিমান হলেও আমি, কিছু খেতে ইচ্ছে হলেও আমি, কোথাও যেতে ইচ্ছে হলেও আমি। আস্তে আস্তে আমি যেন ওর সব না বলা কথাগুলো ওর মুখ দেখেই বুঝে ফেলতে পারতাম। হয়তো দুই বাড়ির সম্পর্কটা একটা ফ্যাক্টর ছিল,
হয়তো মার অভির প্রতি অত্যাধিক অপত্য স্নেহটা একটা কারণ ছিল। তবুও কিন্তু কোনোদিন অন্য কোনো অনুভূতি মাথায় আসেনি। এমনকি ক্লাসের সবাই জানতো যে অভিলাষ ও অরুন্ধতী সবচেয়ে কাছের বন্ধু। কোনোদিন আমি অভিকে আমার কম্পিটিটর ভাবিনি, বরং ও আমাকে ছাপিয়ে গেলে আমার কেন জানি না ভালো লাগতো। কেন ভালো লাগতো তা বুঝলাম যখন প্রথম আমাকে ছেড়ে চলে গেল খড়গপুরে এইচএসের পর মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়তে। আমি চান্স পেলাম সিএমসিএইচে। আমার বাড়িতে আমার দাদু ডাক্তার, আমার কাকু ডাক্তার, আমার রাঙাদা ডাক্তার। ডাক্তারই আমাদের বংশে। আমার ডাক্তার না হলে চলে? এটাও ঠিক বলে বোঝাতে পারবো না। তবে পরিবারে অনেক ডাক্তার থাকলে কেন জানি না পরোক্ষে ডাক্তারের দিকে একটা ঝোঁক এসেই যায়। পরিচয়ের পর এই প্রথম অভিকে অনেক দিন না দেখে থাকা। ডাক্তারি পড়ার প্রথম বছর, অথচ অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি কিছুতেই মন বসাতে পারছি না। মনে হচ্ছে কি যেন নেই আমার। মনটা মাঝে মাঝে হু হু করে উঠছে। তখন তো মোবাইলের সুবিধা চালু হয়নি, যদিও অভি মাসে 1 দিন 2 দিন বাড়িতে ফোন করে মার সাথে কথা বলতো, কিন্তু কখনো আমাকে চাইনি। খুবই অস্বাভাবিক ঘটনা যদিও, তবুও চাইনি। মাই একদিন বলল, তুলির সাথে কথা বলবি অভি, ও পাশেই আছে। আমি বলেছিলাম, আমার সাথে কি কথা? আমার সাথে কথা বলতে চেয়েছে যে আমাকে ফোন দিচ্ছ? মা হেসে বলেছিল, এই দেখ মেয়ে রাগ হয়েছে, নে কথা বল তোরা। বলেই ফোনটা আমার হাতে দিয়ে মা নিজের কাজে চলে গেছিল। ফোন হাতে নিয়ে আমি কোনো কথা বলছিলাম না। সত্যি আমার ভীষণ রাগ হয়েছিল। একটু পরে বললাম, কিছু কথা বলবি না ফোন রাখবো? একটু থেমে অভি বলল, তোকে ছাড়া সারা জীবন কাটাবো কি করে তুলি? হ্যাঁ, তার জন্যই তো একবারও খোঁজ করিস না। দেখছিলাম রে তোকে ভুলে থাকতে পারি কি না। পেরেছিস তো? পারছি না রে, মনে হচ্ছে আমার হাড়টাই নেই আমার বুকের ভিতরে। এতদিন তুই আমার সাথে ছিলিস, কখনো বুঝিনি যে আমি এতটা অসম্পূর্ণ। আমারও তো পড়াতে মন বসছে না রে অভি, তুই তাড়াতাড়ি চলে আয়। আগেই বলেছিলাম যে অদ্ভুত এক কেমিস্ট্রি ছিল আমাদের মধ্যে, রাগ করে থাকা সম্ভব ছিল না। কিন্তু সেই দিন এই জীবনে প্রথম অভিকে কেমন অসহায়ের মতো লাগলো। ওর গলার স্বর এই প্রথম কেমন যেন কেঁপে উঠল কথা বলতে বলতে। খড়গপুর থেকে পুজোর ছুটিতে এসেছিল অভি। সেদিন ছিল কোজাগরী লক্ষ্মী পুজোর রাত। আমাদের বাড়িতে বিরাট করে পুজো হতো, ভোগ হতো। শাড়ি পরেছিলাম আমি একটা মায়ের জামদানি। ঠাকুরমশাই আশীর্বাদ করে বললেন, রাজরানী হও মা। প্রসাদ দিতে গিয়ে দেখি অভি নেই। কোথায় গেল ছেলেটা? একটু আগেই তো রাঙাদার সাথে কথা বলছিল। প্রসাদের থালা হাতে উঠে এলাম ছাদে। আমি জানতাম একা এইখানে ছাড়া কোথাও যাবে না ও। ছাদে পা দিয়েই মনটা কেমন যেন হয়ে গেল। চারপাশে কেমন এক অদ্ভুত শান্ত শীতলতা। সারা ছাদ ভেসে যাচ্ছে কোজাগরী পূর্ণিমার স্নিগ্ধ জ্যোৎস্নার মায়াবী মধুর আলো ছায়ায়। পৃথিবীকে আগে কখনো এত মোহময়ী লাগেনি তো। ছাদের রেলিং ধরে দাঁড়িয়ে অভি। লাফিয়ে লাফিয়ে সিঁড়ি ভেঙে উঠছিলাম আমি। আমার স্বভাবসিদ্ধ ভঙ্গিতে এই অপরূপ পরিবেশে আমার চঞ্চলতাও কেমন যেন স্থিমিত হয়ে গেল। আস্তে ডাকলাম, অভি আয়। একেই কি বলে মোহবিষ্ট হয়ে যাওয়া? নাকি সারা শরীরের সমস্ত সত্তা কোনো এক মাহেন্দ্রক্ষণে এমনভাবেই আচ্ছন্ন হয়ে যায়? আমি আস্তে আস্তে ওর সামনে এসে দাঁড়ালাম। প্রসাদের থালাটা আমার হাত থেকে নিয়ে ছাদের আলসের উপর রেখে পরম মমতায় আমার হাত দুটো নিজের হাতে তুলে নিল অভি। যেন বুকের গভীরতম স্থান থেকে কিছু বলছে এমনভাবে বলল, একটা জিনিস চাইবো তুলি? আমি কি বলবো? আমার সারা শরীরে হাজার আলো ঝর্ণা সন্তুরের সুরের মতো রোশনাই জেলে শিরা উপশিরা দিয়ে এ প্রান্ত থেকে ও প্রান্ত ছুটে চলেছে। তবু আমি স্থবিরের মতো দাঁড়িয়ে আছি, যেন আমি এ জগতের কেউ নই। আমার মন এক অপার আনন্দের ভালো লাগায় ভেসে যাচ্ছে, অথচ আমি সম্মোহিতের মতো বাকরুদ্ধ হয়ে গেছি। অভি এক অদ্ভুত কাণ্ড করল। আমার হাত দুটোকে নিজের হাতে নিয়েই আমার সামনে হাঁটু গেড়ে বসে পড়ল। মুখ তুলে আমার দিকে সরাসরি তাকিয়ে বলল, আমি অনেক ভেবে দেখেছি তুলি, তোকে ছাড়া আমি কেউ না রে। তুই ছাড়া আমি শূন্য। আমাকে সম্পূর্ণ করে নিবি তুলি? আমার বউ হবি? কি বলবো আমি? আমার অবচেতন মনে না বলা কথাগুলো অভি বলে দিল যে। অদ্ভুত ভালো লাগা শরীরে শিহরণ তুলে দিচ্ছে।
বাইরের জ্যোৎস্নার আলো আমার শরীর মনকে ভিতর থেকে ধুয়ে দিচ্ছে। তবু আমার মুখ দিয়ে কোনো শব্দ আমি করতে পারছি না। শুধু বললাম, অভি। দুহাত দিয়ে আমার কোমর জড়িয়ে নাভির কাছে মুখ গুঁজে দিল অভি। আমি কেঁপে উঠলাম। নিজেকে সমর্পণের সাক্ষী হয়ে থাকলো কোজাগরীর ওই চাঁদ। একসময় ওর মুখ ধরে বললাম, ওঠো। আমার হাত ভিজে গেল অভির চোখের জলে। এত ভালোবাসে আমাকে? আমাকে নিজের করে পাবার আনন্দে ওর চোখে জল আসে? কেমন যেন হয়ে গেলাম আমি। নিজেকে সত্যি রাজরানী মনে হলো। পাগলের মতো আঁকড়ে ধরলাম আমার সামনে উঠে দাঁড়ানো অভিকে। অনন্তকাল যেন কেটে গেল। আমার মুখটা নিজের দুই হাতে তুলে নিয়ে আমার কপালের ঠিক মাঝখানে ঠোঁট রাখলো অভি। কেঁপে উঠলাম আমি। বুঝলাম, দুটি হৃদয় যখন একই সুরে অনুরণিত হয় তখন এই পৃথিবীতেই স্বর্গ নেমে আসে। মনের মানুষকে নিজের করে পাবার, তার মনকে সম্পূর্ণ করে পাবার যে উপলব্ধি, তা স্বর্গীয় এক ফুলের সুবাস ছড়ায়, মনকে অনন্য পবিত্রতায় ভরিয়ে তোলে। কুরূপ। বিদিশা আর আমি ফিরছিলাম। আর কয়েকদিন পরেই আমার বিয়ে। অভি ওয়াশিংটন ইউনিভার্সিটি থেকে এমটেক করছে। বিটেক করার পরে আমেরিকা গেছিল চাকরি নিয়ে। চাকরি করতে করতে ওর মনে হয়েছে যে এমটেকটাও করে নেওয়া জরুরি। চাকরি করতে করতে ওদের দেশে নাকি এমন করা যায়। আমি অবশ্য আমার ডাক্তারি ছাড়া কিছু বুঝি না, মাথা ঘামাবার প্রয়োজনও নেই। আমার এমডি পরীক্ষার ফাইনাল সবে শেষ হয়েছে। এখন কয়েকদিন ছুটি, যদিও হাসপাতালে যেতেই হয়। তবুও সেদিন যাইনি। পুরনো বন্ধুরা সব এক জায়গায় বসে খুব আড্ডা দেব, এই ছিল প্ল্যান। জয়তী একটা নামকরা মেয়েদের কলেজের লেকচারার। বিয়ে টিয়ে করবে না, কারণটা আমি জানি, কিন্তু এখানে বলার দরকার নেই। দমদম এয়ারপোর্টের 1 নম্বর গেটে ফ্ল্যাট কিনেছি, সেখানেই আমাদের গেট টুগেদার। বিদিশা আমার স্কুল জীবনের বন্ধু। আমাদের ঠিক পাশের পাড়াতেই ওদের বাড়ি। সাধারণ মধ্যবিত্ত বাড়ির মেয়ে বিদিশার সাথে আমার বন্ধুত্ব ছিল অটুট। পড়াশোনায় তেমন কিছু না হলেও যে কারণে বিদিশা আমাদের মধ্যে জনপ্রিয় ছিল তা হলো ওর অভিনয়। অসামান্য অভিনয় করত ও। 5 ফুট 7 ইঞ্চি লম্বা, এক ঢাল কালো কুচকুচে কোঁকড়ানো চুল, পাকা গমের মতো গায়ের রং। ওর এই সৌন্দর্যের আকর্ষণকে উপেক্ষা করা সহজ ছিল না কারো পক্ষে। আমরা ইয়ার্কি করে বলতাম, এই যে এলেন সুপ্রিয়া দেবী। বিদিশা একটুও রাগ করতো না, বরং কোথায় যেন একটু গর্ব অনুভব করত। কলেজে ফার্স্ট ইয়ার শেষ লগ্নে এসে বিদিশা একটা ছেলের প্রেমে পড়েছিল শুনেছিলাম। পাড়ার বাউন্ডুলে মোস্তান টাইপের ছেলে। তা নিয়ে বাড়ির সাথে ওর বেশ ঝামেলা চলছিল, তাও জানতাম। অনেক দিন সেই খোঁজ খবর নেওয়া হয় না। হঠাৎই খেলার ছলে জিজ্ঞাসা করে বসলাম, কী রে, তোর সেই হিরো জিতের খবর কি? বিদিশার মুখ এক মুহূর্তে পাল্টে গেল। যেন ভীষণ ভয় পেয়েছে এমনভাবে বলল, আমি ওর সাথে সব সম্পর্ক কাট আপ করেছি অরুন্ধতী। কম বয়সের একটা ইনফ্যাচুয়েশন ছিল ওটা। এখন বুঝেছি যে বিরাট ভুল করেছি। আজ আমি কয়েকটা সিরিয়ালে অভিনয় করছি, আমার সামনে প্রচুর সুযোগ। কিন্তু এই সম্পর্কের জন্য আমাকে সব জায়গায় পিছিয়ে যেতে হচ্ছে। প্রেম টেম কিছু না, ও চাই শুধু টাকা। আমি পরিশ্রম করে টাকা আনবো, আর সেই টাকা আমাকে ওর হাতে তুলে দিতে হবে মদ খাওয়ার জন্য। অনেক হয়েছে, আর না। একটু থেমে বিদিশা আবার বলে, জানিস অরুন্ধতী, আমি শুধু ওর ম্যাচো ইমেজের জন্য ওকে ভালোবাসিনি। কি অসম্ভব ভালো ফুটবল খেলতো ও, তুই জানিস না। কিন্তু ওই যে বলে না হেরিডিটি, ওইখানেই গলদ। খেলা টেলা চুলোই গেছে। এখন যত রকমের নেশা আছে সব কিছুই ওর সঙ্গী। আমি মুক্তি চাইছি অরুন্ধতী, কিন্তু ও আমাকে মুক্তি দেবে না। আজ তুই আমার সাথে আছিস বলে এই রাস্তা দিয়ে এসেছি, না হলে কখনো এই রাস্তা দিয়ে আসতাম না। এখানেই ওদের আড্ডা, জানিস। আমার বাড়ি বয়ে এসে হুমকি দেয় যে আমার সিরিয়াল করার জন্মের মতো ঘুচিয়ে দেবে। বলতে বলতে চোখ ভিজে আসে বিদিশার। সান্ত্বনার স্বরে বলে উঠি, কাঁদিস না, সব ঠিক হয়ে যাবে। বলতে বলতেই সামনে তাকিয়ে দেখি একটা লোক এক হাতে সাইকেল চালিয়ে সরাসরি আমাদের দিকেই আসছে। মাতাল না কি? বিদিশার চোখ ভিজেছিল বলে হয়তো বোঝেনি, কিন্তু আমার বুঝতে বাকি রইল না যে ও সোজা বিদিশার গায়ে এসে পড়বে। আশ্চর্য তো, মতলব কি লোকটার? গোটা ঘটনাটা এত দ্রুত ঘটে গেল যে আমি কিছু বলতেই পারলাম না। সাইকেলটা যখন ফুট 4 দূরে, আসন্ন বিপদ থেকে বাঁচাতে বিদিশাকে এক ঝটকায় ওর পথ থেকে সরিয়ে দিলাম আমি। বিদিশা অনেক লম্বা, ওর মুখের দিকে তাক করে ছোঁড়া একরাশ ঘন তরল তাই লক্ষ্যভ্রষ্ট হয়ে সরাসরি আছড়ে পড়ল আমার মুখের উপর। তীব্র যন্ত্রণায় অন্ধকার হয়ে গেল আমার পৃথিবী।
অপরূপ। অভিকে কিচ্ছু বলা হয়নি। ওর ফাইনাল প্রজেক্টের কী সব কাজ চলছিল, কেউ কিচ্ছু জানায়নি অভিকে। জানায়নি যে মুখ দেখতে ও 100 মাইল হেঁটে আসতে পারে তা এখন কদর্য দেখতে হয়ে গেছে। নিজে হাতে পরপর 7 বার অপারেশন করেছিলেন ডক্টর সমর মুখার্জি, আমাদের কলেজে সার্জারির হেড অব দ্য ডিপার্টমেন্ট। তাতে অ্যাসিড পোড়া চামড়াগুলোকে গ্রাফটিং করে অনেকটা পাল্টে দিতে পারলো আমার রূপ ফিরে আসলো না। চোখটা কপাল গুনে বেঁচে গেছিল, কিন্তু পল্লবহীন চোখ যেন এই একদা স্নিগ্ধ মুখটাকে মৃত মানুষের মতো করে দিল। সদা হাস্যময় এই বাড়িতে যেন নেমে এলো এক অভাবনীয় নিস্তব্ধতা। আমার বুক ফেটে কান্না আসতো। যেদিন প্রথম নিজেকে আয়নার সামনে দাঁড়িয়ে দেখলাম, মনে হলো পৃথিবীর যত অন্ধকার যেন নেমে এসেছে আমার হৃদয়ে। মনে হলো কী পাপ আমি করেছি এই জীবনে যে আমাকে এইভাবে বীভৎস কদাকার হয়ে যেতে হলো। আমার অভিকে এই মুখ দেখাবো কী করে? কী করে অভি সহ্য করবে ও তুলির এই কদাকার মুখ? ভাবতাম আর কাঁদতাম। মা, বাবা, দাদারা সবাই যেন এক একটা বিষাদ মূর্তি। তবুও আমার মন রাখার জন্য সবাই হাসছে, আমাকে হাসাবার চেষ্টা করছে। ওরা ভুলে যেত যে আমি একজন ডাক্তার। আমাকে বোকা বানানো সহজ নয়। কিন্তু এই অবস্থা থেকেও বেরিয়ে এলাম আমি। তার জন্য যার ঋণ কোনোদিন পরিশোধযোগ্য নয় তিনি হলেন ডক্টর সুনির্মল সান্যাল, তৎকালীন যুগের নামকরা সাইকিয়াট্রিস্ট, আমাদের কলেজের প্রবাদ প্রতিম ব্যক্তিত্ব। আমাকে উনি ভীষণ স্নেহ করতেন। সেই ডক্টর সান্যাল আমার বাড়িতে প্রায় রোজই আসতেন। বাস্তবিক উনি আমাকে স্বাভাবিক করে তুললেন। আমার জীবনে শারীরিক পরিবর্তনকে সামলাবার জন্য যে মানসিক দৃঢ়তা প্রয়োজন তা ডক্টর সান্যাল আমার মনের মধ্যে রোপণ করে দিলেন যেন। আমিও ভাবতে শুরু করলাম, একটাই তো জীবন, একে হেলায় নষ্ট করব কেঁদে কেঁদে আর দুঃখ করে? এত দুর্বল আমি? ডক্টর সান্যাল শিখিয়েছিলেন কি হবে যদি অভি আমার এই চেহারাকে প্রত্যাখ্যান করে। বলেছিলেন, যে মানুষ তোমার রূপ দেখে তোমাকে ভালোবাসে সে যদি সেই রূপ চলে যাবার পর তোমাকে ভালোবাসতে না পারে তাহলে সে কীরকম ভালোবাসা? যদি এই দুর্ঘটনা তোমাদের বিয়ের পর হতো তখন সে কি করতো? ত্যাগ করতো তোমায়? তাহলে তো এটাই জানতে হবে যে এই মানুষ তোমার জীবনে আসেনি, তুমি লাকি, তাই নয়? এত কিছু বোঝাবার দরকার ছিল না আমায়। বাবা, মা, দাদারা, কাকু, কাকিমণি সবার চিন্তা একটাই, অভি কি এই কুরূপা কদাকার তুলিকে আপন করবে? যদি না করে তুলি কিভাবে সহ্য করবে এই শোক? ওরা হয়তো স্বাভাবিক চিন্তাই করছিলেন, কিন্তু ওরা আমার অভিকে আমার মতো চিনত না। বিশ্বাস কেউ করবে কি না জানি না, আমার চিন্তা ছিল অন্য। আমার এই কুৎসিত প্রায় মুখ নিয়েও আমি ভাবতাম, অভি তুমি তোমার তুলির এই মুখ সহ্য করতে পারবে কি করে গো? তুমি পাগল হয়ে যাবে না তো? এই চিন্তাতে আমি বিহ্বল হয়ে থাকতাম। হয়তো সবাই ভাববে যে আমি অতিশয়োক্তি করছি, কিন্তু আমার অন্তরাত্মা জানে যে আমি যা বলছি তা কতটা সত্যি। অবশেষে অভির পরীক্ষা মিটলে এবং আমি উঠে চলাফেরা কিছুটা করতে পারলে ওকে জানানো হলো ভাষা ভাষা করে। বলা হলো যে তুলির একটা দুর্ঘটনা ঘটেছে, এখন ঠিক আছে। অভি শুধু বলেছিল, তুলিকে দাও, আমি শুধু একবার ওর সাথে কথা বলতে চাই। ফোনের ওপার থেকে শুধু আমার গলার আওয়াজটুকু পেয়েই অভি বলল, আমি আসছি, তুমি শুধু এইটুকু বলো যে তুমি ঠিক আছো। আমি শান্তভাবে উত্তর দিয়েছিলাম, আছি, তুমি চিন্তা করো না। আবারও অভি বলল, আমি আসছি তুলি। আজ এসেছে অভি। এয়ারপোর্ট থেকে রাঙা দাদা ওকে নিয়ে আসতে গিয়েছিল। হয়তো বাড়ি আসার পথে দাদা কিছুটা আভাস দিয়েছিল অভিকে। বাড়িতে ঢুকে সোজা আমার ঘরেই ঢুকেছিল অভি। মা আমার মুখটা একটা কাপড় দিয়ে আংশিক ঢাকা দিতে চেয়েছিল, আমি না করলাম। মা আমার মাথার কাছে, আমি খাটে আধশোয়া হয়ে। বাবা একটা চেয়ারে বসেছিল, মাঝে মাঝে উঠছে আবার বসছে অস্থিরভাবে। রাঙা দাদা অভিকে হাত ধরে ঘরের দরজার সামনে ছেড়েই কোথায় যেন চলে গেল। সে নিজে ডাক্তার হলেও এরকম কঠিন দৃশ্যের সম্মুখীন হবার কাঠিন্য হয়তো তার ছিল না তখন, তাই হয়তো আড়াল খুঁজতে গেল। দরজার পর্দা সরিয়ে ঢুকলো অভি। এক ঝলক দেখলো আমাকে, যেন কারেন্টের শক খেয়েছে এমনভাবে ঝটকা খেয়ে এক দৌড়ে বেরিয়ে গেল ঘর থেকে। অভির এইভাবে দৌড়ে বেরিয়ে যাওয়া দেখেই ডুকরে কেঁদে উঠল মা। বাবা ঘর থেকে বেরিয়ে গেল মাথা নিচু করে। রাঙা দাদা কাছাকাছি বাইরে কোথাও অপেক্ষা করছিল নির্ঘাত। প্রথমে অভিকে দৌড়ে বেরোতে দেখে পরে বাবাকেও মাথা নিচু করে বেরিয়ে যেতে দেখে দৌড়ে ঘরে ঢুকলো। কি ঘটেছে আন্দাজ করেই মায়ের কাছে গিয়ে সান্ত্বনার স্বরে বলল,
কেঁদো না জেঠিমা, আমরা আছি তো। কিছু সময় কেটে যাবার পর মার মাথায় হাত রেখে আমি বলে উঠলাম, কেঁদো না মা, কিচ্ছু হয়নি, সব ঠিক হয়ে যাবে। দাদাকে বললাম, আমাকে একটু ধরবি দাদা, আমি একটু বাইরে যাব। রাঙা দাদার চোখও ছলছল করছে, ও ইতস্তত করতে লাগলো। দাদাকে আশ্বস্ত করে বললাম, আমি একটু ছাদে যাব, নিয়ে যাবি রাঙা দাদা? আমার চোখের দিকে তাকিয়ে রাঙা দাদা কিছু বলতে চেয়েও থেমে গেল। বাড়িয়ে দিল ওর হাত দুটো। দাদার হাত ধরে আস্তে আস্তে ছাদের সিঁড়ি ভেঙে উঠতে লাগলাম আমি। ছাদের রেলিংয়ের উপর মাথা সম্পূর্ণ ঝুঁকিয়ে দাঁড়িয়ে আছে অভি। লম্বা শরীরটা কাঁপছে। আমি জানতাম এটাই করবে ও। সবার সামনে কাঁদতে পারবে না, তাই দৌড়ে পালিয়ে এসেছে ঘর থেকে। কাঁদছে আমার অভি। ওর তুলির চেহারা দেখে ওর চোখের জলের বাঁধ ভেঙে গেছে। আস্তে পিছনে এসে ওর পিঠে হাত রাখলাম আমি। এই পরশে যেন বাঁধের শেষ আগলটাও ভেঙে পড়ল। ঘুরে দাঁড়িয়ে আমার মাথাকে ওর বুকের সাথে মিশিয়ে নিয়ে শব্দ করে কাঁদতে লাগলো অভি। এতদিন আমি কাঁদতে ভুলে গিয়েছিলাম। অভির চোখের জলে আমার মাথা ভিজে যাচ্ছে। কোথা থেকে যেন একরাশ কান্না আমার চোখ দিয়ে স্রোতের মতো বেয়ে আসতে লাগলো। ভিজে গেল অভির জামা। আমার কষ্ট হচ্ছিল, তবু যে অপার্থিব সুখে ভেসে যাচ্ছিলাম আমি, তার কাছে এই কষ্ট কিচ্ছু না। আমার মন বলে চলেছে তখন, আমি হেরে যাইনি, আমি তোমাকে ঠিক চিনেছি, আমি হেরে যাইনি, আমার ভালোবাসা হেরে যায়নি। কতক্ষণ এভাবে কেটেছে জানি না। অভির বুকে মাথা রেখে কাঁদতে কাঁদতে বলে উঠলাম, এই মুখ দেখতে আর তোমার 100 মাইল হেঁটে আসতে হবে না গো কোনোদিন। আমার কথা শেষ হতেও পারল না। আমার কদাকার মুখটাকে নিজের 2 হাতে তুলে নিয়ে ওর ঠোঁট দিয়ে ভিজিয়ে দিতে লাগলো অভি, পাগলের মতো। সেদিন কোজাগরী পূর্ণিমার রাত ছিল না, তবুও এক অদৃশ্য অপার্থিব মায়াবী জ্যোৎস্নায় ভেসে গেল পৃথিবী। শত শত পারিজাতের পাপড়ি তাদের স্বর্গীয় সুবাস নিয়ে যেন স্বর্গ থেকে ঝরে পড়তে লাগলো একত্রে বিলীন হয়ে যাওয়া 2টি পার্থিব শরীরের উপর। 20 বছর পর অরুন্ধতী অভিলাষের ফুলের মতন 2টি সন্তান, এক ছেলে এক মেয়ে, অভিনন্দন ও অরুণিমা। অরুন্ধতী ও অভিলাষ দুজনেই নিজ নিজ ক্ষেত্রে সফল। অরুন্ধতী শহরের নামকরা মনোরোগ বিশেষজ্ঞ হিসেবে প্রতিষ্ঠিত। অভিলাষ 18 বছর একটি বহুজাতিক সংস্থায় উচ্চ পদে আসীন থেকে গত বছর চাকরি থেকে স্বেচ্ছা অবসর নিয়ে এক স্বেচ্ছাসেবী সংস্থা গঠন করেছে। সে এই সংস্থার সর্বক্ষণের ডিরেক্টর হিসেবে নিজেকে নিয়োজিত করেছে। অপরূপা ওদের দুজনের স্বপ্নের এক ফসল। অ্যাসিড আক্রান্তদের মানসিক ও সামাজিক পুনর্গঠনের কাজে উল্লেখযোগ্য অবদানের জন্য আজ এই সংস্থার দেশজোড়া খ্যাতি। আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং নতুন ভিডিও আপডেট পেতে বেল আইকনটি ক্লিক করে রাখুন। গল্পটি প্রিয়জনদের সাথে শেয়ারও করতে পারেন।